আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 324তম পর্ব। আমরা আজ ভ্যাট আইনের ধারা 96, 97 এবং 98 এই তিনটে ধারা আলোচনা করব। আমরা এখন ভ্যাট আইনের আওতায় বকেয়া আদায় কার্যক্রম নিয়ে আলোচনা করছি। অধ্যায় 14, চতুর্দশ অধ্যায়। এর আগে আমরা কয়েকটা ভিডিও করেছি। তো এই অধ্যায়ে ভ্যাট আইনের আওতায় বকেয়া আদায় করার জন্য অফিসাররা কি কি কার্যক্রম গ্রহণ করেন এবং যিনি খেলাপি করদাতা তার করণীয় কি, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। তো এই বিষয়গুলো সম্পর্কে মাঠ পর্যায়ে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই। এজন্য বেশ সমস্যা হয়। যদি আপনার যদি স্পষ্ট ধারণা থাকে তাহলে অনেক বিষয় আপনি আইনের আওতায় ম্যানেজ করতে পারেন, আইনের আওতায় আপনি নিষ্পত্তি করতে পারেন, আরো সুন্দরভাবে নিষ্পত্তি করতে পারেন। এজন্য এজন্য এই ভিডিওগুলো দেখা দরকার আছে। এই ভিডিওগুলো দেখলে আমরা আইনের পাশাপাশি মাঠ পর্যায়ের অনেক বাস্তব প্রায়োগিক বিষয় আমরা আলোচনা করি। তো প্রিয় দর্শকবৃন্দ, ধারা 96 হলো দেওয়ানি কার্যবিধির অধীন মূসক কর্মকর্তার ক্ষমতা। এই ধারায় সিভিল প্রসিডিউর কোডের আন্ডারে ভ্যাট অফিসারের কি ক্ষমতা সেটা বলা হয়েছে। দেওয়ানি কার্যবিধির অধীন অর্থ আদায়ের ক্ষেত্রে দেওয়ানি আদালতের যে ক্ষমতা রহিয়াছে, এই আইনের বিধানাবলী সাপেক্ষে বকেয়া কর আদায়ের উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তার সেই একই ক্ষমতা থাকবে। মোট কথা হলো যে এই ভ্যাট আইনের আওতায় একজন ক্ষমতাপ্রাপ্ত একজন মূসক কর্মকর্তা যিনি কার্যক্রম গ্রহণ করছেন, তার শুধু ভ্যাট আইনের আওতায় যে ক্ষমতা আছে সেটা তো আছেই, তার আবার সিভিল প্রসিডিউর কোডের আন্ডারে বকেয়া আদায় করার জন্য একজন দেওয়ানি আদালতের যে ক্ষমতা থাকে, সেই সমস্ত ক্ষমতা এই ভ্যাট অফিসার প্রয়োগ করতে পারবেন। এ হলো মূল কথা। তা আসলে বেসিক কথা হলো আসলে এরকম দেওয়ানি আইনের আওতায় যে বকেয়া আদায়ের যে ক্ষমতা, সেই ক্ষমতা ভ্যাট অফিসারদের প্রয়োগ করতে আমি কখনো দেখি নাই। এই ভ্যাট আইনের আন্ডারে যে ক্ষমতা আছে সেই ক্ষমতাই তো সমস্ত প্রয়োগ করা হয় না। আমি গত সেশনে আমরা যখন ধারা 95 আলোচনা করেছিলাম, তখন আমরা দেখেছিলাম বেশ অনেকগুলো পদক্ষেপ ভ্যাট অফিসার নিতে পারেন। স্থাবর সম্পত্তি ক্রয়, অস্থাবর সম্পত্তি বিক্রয়, সরবরাহ প্রদান বন্ধ করার নোটিশ, সরবরাহ প্রদান বন্ধ করে দেয়া, স্থান তালাবদ্ধ করে দেয়া, ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্তন করা, সহযোগের নিকট থেকে কর্তন করা, অনেক পদক্ষেপ আমরা সেখানে দেখেছিলাম। এই যে এত পদক্ষেপ আসলে নেওয়া সম্ভব হয় না। আমি বলেছিলাম ওই দিন যে 4টা 5টা পদক্ষেপ খুব ঘন ঘন নেওয়া হয়। তো মূল কথা হলো যে দেওয়ানি কার্যবিধির অধীন যে আসলে দেওয়ানি কার্যবিধির অধীন বকেয়া আদায় করার কি ক্ষমতা, সেটাও আমি নিজেও আসলে এটা ঠিক মতো কখনো স্টাডি করি নাই। তো আসলে এটার খুব একটা প্রয়োগ করা হয় না। তো আমরা আইনে আছে তাই এই বকেয়া আদায় কর্মকর্তা ভ্যাট আইন আওতায় যারা আছেন, তারা দয়া করে এই বিষয়টি স্টাডি করতে পারেন যে ভ্যাট আইনের আওতায় যে ক্ষমতা আপনারা প্রয়োগ করেন, তার পাশাপাশি এই সিভিল প্রসিডিওর কোডের আওতায় আপনার কি কি ক্ষমতা আছে সেটা ভালো করে স্টাডি করলে সেখান থেকে হয়তো কিছু বিষয় পেতে পারেন যেগুলো সহজে প্রয়োগযোগ্য। এই হলো ধারা 96। ধারা 97, বকেয়া কর আদায়ের ক্ষেত্রে অধিক্ষেত্রের পরিবর্তন জুরিসডিকশন। এই জুরিসডিকশনের বকেয়া আর এক জুরিসডিকশনে আদায় করা যাবে, সে বিষয়টা এখানে বলা হয়েছে। খেলাপি করদাতা যদি অন্য কোনো কমিশনারের অধিক্ষেত্রাধীন এলাকায় বসবাস করেন, ধরেন ঢাকা নর্থের আন্ডারে একজন খেলাপি করদাতা, তিনি রংপুরে বসবাস করেন বা তদস্থানে তাহার কোনো অর্থনৈতিক কার্যক্রম বা সম্পত্তি থাকে। ধরেন রংপুরে তার কোনো অর্থনৈতিক কার্যক্রম আছে বা সম্পত্তি আছে, কিন্তু তার বকেয়া আছে ঢাকা নর্থের আন্ডারে। তাহা হইলে কমিশনার অর্থাৎ ঢাকা নর্থের কমিশনার উক্ত কমিশনারকে অর্থাৎ অর্থাৎ রংপুরের কমিশনারকে বকেয়া কর আদায়ের জন্য অনুরোধ করিতে পারবেন। ঢাকা নর্থের কমিশনার অনুরোধ করে চিঠি দিয়ে দিবেন রংপুরের কমিশনারকে যে এখানে তার বকেয়া আছে, তো আপনি তার বকেয়া আপনার জুরিসডিকশন থেকে আদায় করে দেন। এবং উক্ত কমিশনার অর্থাৎ অর্থাৎ রংপুরের কমিশনার বকেয়া কর এমন ভাবে আদায় করিবেন যেন উহা তাহার এখতিয়ারে প্রাপ্য বকেয়া। রংপুরের কমিশনার যখন এরকম অনুরোধ পত্র পাবেন ঢাকা নর্থের কমিশনারের কাছ থেকে, তখন তখন তিনি এই বকেয়া এমন ভাবে আদায় করবেন যেটা তার নিজস্ব বকেয়া
এই নিজস্ব বকেয়া আদায় করতে হলে যে পদ্ধতি, যে ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারেন, যে পদ্ধতি অনুসরণ করতে পারেন, অর্থাৎ তার দপ্তরে যে ক্ষমতাপ্রাপ্ত বকেয়া আদায় কর্মকর্তা, ডেট রিকভারি অফিসার, তিনি এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। তাহলে আমরা আমরা এই ধারায় বুঝলাম যে কোনো কমিশনের আন্ডারে বকেয়া আছে, কিন্তু ওই খেলাপি করদাতার অন্য কোথাও কোনো সম্পত্তি আছে, কোনো কার্যক্রম আছে, তাহলে সেখান থেকেও বকেয়া আদায় করা যাবে একই পদ্ধতিতে। ধারা 96 দেখলাম, ধারা 97 দেখলাম, ধারা 98। ধারা 98 হলো আদায়কৃত অর্থ বা জামানতের বিলি বন্টন। আদায়কৃত অর্থ, কিছু অর্থ আদায় করা হয়েছে, বা জামানতের বিলি বন্টন। জামানত আমরা আগে দেখেছিলাম ধারা 95 তে আমরা দেখেছিলাম যে বকেয়া বকেয়ার জন্য জামানত, কোন জিম্মাদারের কাছ থেকে জামানত গ্রহণ করা যাবে। তো যিনি খেলাপি করদাতা তার পক্ষে কোন জিম্মাদার জামানত দিয়েছেন, তো এই জামানত থেকে এখন বকেয়া আদায় করতে হবে, কারণ জামানতের যে শর্ত ছিল সেটা তিনি ভঙ্গ করেছেন। তো এই জামানত থেকে এখন বকেয়া আদায় করতে হবে। তো এই 98-তে, ধারা 98-তে তিনটা উপধারা আছে। উপধারা 1-এ 3টে দফা আছে। আদায়কৃত অর্থ বা জামানতের পরিমাণ বকেয়া কর অপেক্ষা কম হইলে নির্ধারিত পদ্ধতিতে উক্ত অর্থ বা জামানত নিম্ন বর্ণিত ক্রমানুসারে বিলি বন্টন করিতে হইবে। যে বকেয়া আদায় করা হয়েছে সেটা যদি মোট বকেয়ার চেয়ে কম হয়, বা জামানতের যে অর্থ পাওয়া গেছে সেটা যদি মোট বকেয়ার চেয়ে কম হয়, তাহলে প্রথমে কোনটা পরিশোধ করতে হবে, তারপরে কোনটা পরিশোধ করতে হবে, তারপরে কোনটা পরিশোধ করতে হবে, সেটা এখানে বলা আছে। কতে বলা আছে, প্রথমত প্রদেয় সুদের পরিমাণ হ্রাস করণার্থে, অর্থাৎ প্রথমে সুদ পেমেন্ট করে দিতে হবে, সুদটা পেমেন্ট করে দিতে হবে, তারপর অর্থদণ্ড এবং জরিমানা পেমেন্ট করে দিতে হবে। প্রথমে সুদ পেমেন্ট করতে হবে, তারপর যদি আরো অবশিষ্ট থাকে তাহলে অর্থদণ্ড এবং জরিমানা পেমেন্ট করতে হবে, তারপর যদি অবশিষ্ট থাকে তাহলে ভ্যাট, সম্পর্ক শুল্ক, টার্নওভার কর যেটা বকেয়া আছে সেটা পরিশোধ করতে হবে। উপধারা 2 হলো আদায়কৃত অর্থ বা জামানতের পরিমাণ বকেয়া কর অপেক্ষা অধিক হইলে উপধারা 1-এর অধীন বিলি বন্টনের পর অতিরিক্ত অর্থ করদাতা বা জিম্মাদারের নিকট ফেরত প্রদান করিতে হইবে। আমরা এর আগে দেখলাম যে যদি আদায়কৃত অর্থ বা জামানত যদি বকেয়ার চেয়ে কম হয়, তাহলে প্রথমে সুদ পরিশোধ করতে হবে, তারপরে অর্থদণ্ড, জরিমানা পরিশোধ করতে হবে, তারপরে ভ্যাট, সম্পর্ক শুল্ক, টার্নওভার কর ইত্যাদি পরিশোধ করতে হবে। আর এখন আমরা দেখলাম যে যদি আদায়কৃত অর্থ বা জামানত যদি বেশি হয়, বকেয়ার চেয়ে যদি বেশি হয়, তাহলে তো আর কোনো কথা নেই। বকেয়ার চেয়ে বেশি হলে তার কোনো কথাই নেই, সব পরিশোধ করে দিতে হবে। সব পরিশোধ করে দিয়ে যেটুকু অবশিষ্ট থাকবে সেটুকু খেলাপি করদাতা বা জিম্মাদারের কাছে ফেরত দিয়ে দিতে হবে। এই হলো উপধারা 2। উপধারা 3, উপধারা 1 ও 2 অনুসারে কোনো অর্থ বা জামানত বিলি বন্টন করা হইলে কমিশনার নির্ধারিত সময় পদ্ধতিতে উক্ত বিষয়ে বকেয়া করদাতা বা জিম্মাদারকে অবহিত করবেন। এই যে কার্যক্রমগুলো গ্রহণ করা হলো, এইগুলো গ্রহণ করে কমিশনার বকেয়া খেলাপি করদাতা যার কাছ থেকে এই বকেয়া আদায় করা হয়েছে, বা জিম্মাদার যার কাছ থেকে জামানত নেওয়া হয়েছে, তাকে অবহিত করতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজ এই আজকের এই সেশনে আমরা তিনটে ধারা আমরা আলোচনা করলাম। ধারা 96, ধারা 97 এবং ধারা 98। এখানে আমরা কয়েকটা কথা আমরা শিখলাম যে বকেয়া আদায় করতেছে দেওয়ানি কার্যবিধির অধীনে যে ক্ষমতা, সেটা দেওয়ানি আদালতের যে ক্ষমতা, সেটা ভ্যাট অফিসার প্রয়োগ করতে পারেন। তো এই বিষয়ে মনে হয় আমাদেরকে আরো 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 অ্যাক্টিভ হওয়া দরকার। আর আমরা দেখলাম যে অধিক্ষেত্রে পরিবর্তন করেও অন্য অধিক্ষেত্র থেকেও বকেয়া আদায় করা যায়, এটা করা হয়, এটা সাধারণত করা হয়। আর আমরা দেখলাম যে যদি কম আদায় করা হয় তাহলে কিভাবে বিলি বন্টন করতে হবে, যদি বেশি আদায় করা হয় তাহলে কিভাবে বিলি বন্টন করতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, এই বকেয়া নিয়ে আমরা আরো অনেক কথা বলবো। আজ একটা কথা বলে রাখি, এই কথাটা আগেও বলেছি, সেটা হলো যখন বকেয়া হয়ে যাবে তখন মাঠ পর্যায়ে একটা খুব ভুল একটা প্র্যাকটিস আছে, সেটা হলো যে বকেয়া হয়ে গেলে অনেক সময় খেলাপি করদাতা তো আসলে আইন কানুন সব বুঝে না, তার বুঝার কথাও না, তার জানা থাকার কথাও না, তিনি তো এত আইন জানেন না, তার তো প্রফেশনাল হেল্প তিনি নেন বা নেওয়া প্রয়োজন। তো অনেক সময় তিনি আবেদন করেন, তাকে পরামর্শ দেয় কেউ কেউ যে আপনি আবেদন করেন, যদি মওকুফ হয়
তো তিনি আবেদন করেন, আবেদন করে বসে থাকেন, এরকম অনেক সময় করেন আর কি। হ্যাঁ, আজকে একটা কথা একবার পরিষ্কার করে আমি আপনাদেরকে বলে দিই, যখন চূড়ান্ত বকেয়া আইনের আওতায় হয়ে যায়, এই বকেয়া মওকুফ করার কারোর কোনো অথরিটি নেই। ফিল্ড পর্যায়ের কোনো অফিসের কোনো অথরিটি নেই, এনবিআর এর অথরিটি নেই, কারোর কোনো অথরিটি নেই, কোনো কর্তৃপক্ষের। এই যে বকেয়া, যেটা চূড়ান্ত বকেয়া হয়ে গেছে, যেটা আনডিসপিউটেড এরিয়া, যেটা মামলা মকদ্দমা আপিল সব শেষ হয়ে আপনি হেরে গেছেন, অথবা আপনি মামলা মকদ্দমা আপিল করেননি, সময় চলে গেছে, এখন আর মামলা মকদ্দমা আপিল করার সময় নেই, আপনি হেরে গেছেন, এই ধরনের যে চূড়ান্ত বকেয়া, এই চূড়ান্ত বকেয়া পরিশোধ করতে হবে। এটা 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 মওকুফ করার কোনো অথরিটি, কোনো কর্তৃপক্ষের নেই। অনেক সময় ভুল করে অনেকে না জেনে এরকম আবেদন করেন। তো যখন বকেয়া হয়ে যাবে, যখন বকেয়া হয়ে যাবে, তখন যত বেশি বকেয়া হোক না কেন, আপনি প্ল্যান করবেন যে আমি এটা 50 মাসে পরিশোধ করবো, আমি এটা 100 মাসে পরিশোধ করবো, প্ল্যান করে প্রত্যেক মাসে কিছু কিছু পরিশোধ করতে থাকবেন। এই হলো আমার আমার পরামর্শ খেলাপি করদাতাদের প্রতি, যে বকেয়া হয়ে গেলে আপনি আপনি পরিশোধ করার, দীর্ঘমেয়াদী হলেও পরিশোধ করার একটা পরিকল্পনা গ্রহণ করবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আর আমরা দীর্ঘায়িত করব না। আপনারা যদি আমাদের এই সেশনগুলো, এই ভিডিওগুলো যদি আপনারা রেগুলার পেতে চান, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর একটা বিষয় হলো, আপনারা যদি ভ্যাট সংক্রান্ত কোনো বিষয় আপনারা যদি জানতে চান বা কোনো প্রশিক্ষণ নিতে চান, আমাদের ভ্যাট ফোরামে আমরা বেশ কয়েকটা কোর্স করাই, একটা অনলাইন কোর্স করাই, 2-3টা আমরা অফলাইন কোর্স করাই। তো আপনারা এই বিষয়ে জানতে চাইলে বা যে কোনো বিষয়ে জানতে চাইলে, কোনো যদি কোনো কোনো কনফিউশন, কোন আইনের কোনো বিষয়, যে কোনো বিষয় ভ্যাট সংক্রান্ত যে কোনো বিষয় জানতে চাইলে, আপনারা দয়া করে ভ্যাট ফোরামের কল সেন্টারে ফোন করবেন, 09678208208, 09678208208। ভ্যাট ফোরামে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কল সেন্টার খোলা থাকে, ছুটির দিন ছাড়া। ভ্যাট ফোরামে এনবিআর সার্টিফাইড কনসালটেন্টরা বসেন এবং আরো বেশ সিনিয়র প্রফেশনালরা বসেন, কনসালটেন্ট এখানে বসেন। তারা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে তো এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।